না না, সব কিছু মিলের আগে যা যা পড়াইছি মনে আছে? আচ্ছা ওকে। আচ্ছা, আমাদের একদম বেসিক জিনিসগুলো আসলে কভার হয়ে গেছে। এখন নেক্সট প্ল্যান কি? হয়তো স্ট্যাবিলাইজার ফর্মালিজমে পড়াবো। স্ট্যাবিলাইজার ফর্মালিজমে যাওয়ার আগে হয়তো কিছু টুকিটাকি জিনিস দেখাবো। আজকের ক্লাস খুবই ছোট হবে, হয়তো আপনাদের টাইমের আগেও ছেড়ে দিতে পারি। যেটা বললাম যে আজকে আর কি ভাবতেছিলাম ক্লাস নিব না, পরে ভাবলাম বাসায় বসে বসে হতাশ হয়ে যেতেছি, প্লিজ আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হইলে হয়তো একটু মন ভালো হবে, এই কারণে ক্লাসটা নিতে আসছি। আচ্ছা, আজকের উদ্দেশ্য হইল এই অ্যালগরিদমটা পড়ানো। কোয়ান্টাম ফেজ এস্টিমেশন। ওকে, তো আপনারা এই পর্যন্ত যে অ্যালগরিদমগুলো পড়ছেন, এখন থেকে এই অ্যালগরিদমগুলো হইলো অন্য অ্যালগরিদমের সাবরুটিন হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনারা বিভিন্ন জিনিস এখন জোড়া লাগায় হলো আরও কমপ্লেক্স জিনিস ক্রিয়েট করা হবে আর কি। তো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম হইলো এই অ্যালগরিদমটা একটা সাবরুটিন। ঠিক আছে, আচ্ছা এই অ্যালগরিদম কি জিনিস, কি কাজ করে এই অ্যালগরিদম দিয়ে? আচ্ছা, এই অ্যালগরিদম দিয়ে যে কাজ করে, কাজে যাওয়ার আগে প্রথমে আপনাদের একটা ইনফরমেশন দেই। আপনারা কি এটা জানেন যে একটা ইউনিটারি অপারেটরের সব আইজেন ভ্যালু হইল এই ফরম্যাটে, e⁻i⁻θ ফরম্যাটের? এটা কি জানেন? আচ্ছা, তো এটা জানাই দেই যে একটা ইউনিটারি অপারেটরের সব আইজেন ভ্যালু বেসিক্যালি সব আইজেন ভ্যালুর মডুলাস 1। ঠিক আছে, যে কোনো অপারেটর আইজেন ভ্যালুগুলো তো কমপ্লেক্স নাম্বার হবে, তো যেসব কমপ্লেক্স নাম্বারের মডুলাস 1 ওইসবকে তো এই ফরম্যাটে লেখা যায়। এটা কি জানেন? আপনারা কি এটা জানেন যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এই ফরম্যাটে লেখা যায়, z = r e⁻i⁻θ? ওকে, তো আরটা হইল মডুলাস আর থিটাটা হইল আর্গুমেন্ট। তো যদি মডুলাস 1 হয়, অর্থাৎ জেডের যে মডুলাস এটা যদি 1 হয়, দিস ইমপ্লাইজ দ্যাট r = 1, তার মানে জেডকে e⁻i⁻θ ফরম্যাটে লেখা যাবে। ওকে, আচ্ছা এটা এখন প্রমাণ করবো কেমনে? প্রমাণ করা বেশ সহজ। হ্যাঁ, ইনফ্যাক্ট ইউনিটারি নামটাই আসছে এটা থেকে। ইউনিটারি কামস ফ্রম ইউনিট, মানে ইউনিট মডুলাস, এই কারণেই এটাকে ইউনিটারি বলা হয়। ওকে, আচ্ছা ধরলাম আমার একটা ইউনিটারি অপারেটর আছে ইউ, যেটার একটা আইজেন ভেক্টর হইল ই। ওকে, তো ইউ সমান ল্যামডা ই। ইউনিটারি অপারেটরের কন্ডিশন কি? আমরা একটা অপারেটরকে ইউনিটারি বলি যদি ইউ ড্যাগার ইউ ইউ ড্যাগার আইডেন্টিটি হয়, রাইট? আচ্ছা, তো ইউ ই সমান যদি ল্যামডা ই হয়, আপনি এই কোয়েশনটা আর দুই সাইডে ড্যাগার নেন। ড্যাগার নিলে কি পাবেন? এই জিনিসটা পাবেন না, দেখেন তো, ই ইউ ড্যাগার ই টাইমস ল্যামডা কনজুগেট। এটা কি বিশ্বাস হয় যে এই লাইন থেকে এই লাইন পাওয়া যাবে? আচ্ছা, আমি কেন করতেছি এই কাজ করতেছি হইল আমার ইউনিটারিটির কন্ডিশন থেকে ল্যামডার উপর একটা কনস্ট্রেন্ট বসানোর চেষ্টা করব। ঠিক আছে, যে এই কন্ডিশনটা ল্যামডার উপর কি ইমপ্লাই করে সেটা বের করার চেষ্টা করব। আচ্ছা, তো তাইলে এই ড্যাগার নিলে এইটা পাওয়া যায়। এবার এইটার সাথে এইটার ইনার প্রোডাক্ট নেন। ইনার প্রোডাক্ট নিলে যেটা হবে সেটা হইল, ইনার প্রোডাক্ট নেন বা গুণ দেন, যেমনি চিন্তা করেন। ওকে, তাইলে ই ইউ ড্যাগার টাইমস ইউ ই সমান ই ল্যামডা স্টার টাইমস ল্যামডা ই। এই কোয়েশ্চেনটা কেমন লিখছি বুঝছেন?
এইটারে এই সাইড দিয়ে গুণ দিছি আর এটারে এই সাইড দিয়ে গুণ দিছি, তাহলে এই জিনিসটা আসবে না? আচ্ছা, কাজ আসলে হয়ে গেছে। এখন ইউ ড্যাগার ইউ কি? আইডেন্টিটি। তাহলে এখানে আসবে কি? ই আইডেন্টিটি ই, হুইচ ইজ ই এর সাথে ই এর ইনার প্রোডাক্ট। এখন ই যদি নর্মালাইজড হয় তাহলে ওই ইনার প্রোডাক্টটা 1 হবে। অথবা আপনি এমনও লিখতে পারেন যে এটাকে লেখা যাবে ই এর সাথে ই এর ইনার প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, আর এটাকে কি লেখা যাবে? ল্যামডা কনজুগেট টাইমস ল্যামডা, মানে ল্যামডা তো একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের কনজুগেটকে ওই কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ দিলে যেটা পাওয়া যায় মডুলাস স্কোয়ার পাওয়া যায়, রাইট? মডুলাস স্কোয়ার টাইমস ই এর সাথে ই এর ইনার প্রোডাক্ট। ওকে, তো আমাদের আইজেন ভেক্টরের কন্ডিশন হইলো যে আইজেন ভেক্টরকে অবশ্যই একটা নন জিরো ভেক্টর হইতে হবে। তো নন জিরো ভেক্টর যদি হয় তাহলে এটা নন জিরো, এটাও নন জিরো, মানে আমরা এই দুই সাইডে কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করলে যেটা আসবে যে ল্যামডা মড স্কোয়ার সমান সমান 1। স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে স্যার আমরা ল্যামডাটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ধরে রেখেছি যে মানে কি কমপ্লেক্স নাম্বার হইতে পারে, যেটা আমরা কনজুগেট বসাইছি স্যার, মানে তাহলে কমপ্লেক্স নাম্বারের নন জিরো এলিমেন্ট মানে কমপ্লেক্স নাম্বার নন জিরো বলি নাই তো, আমি ভেক্টরটাকে নন জিরো বলছি। আর ভেক্টর নন জিরো মানে কি? এটাকে একটা কলাম ম্যাট্রিক্সের মতো চিন্তা করেন। ভেক্টরটা নন জিরো মানে কলাম ম্যাট্রিক্সের সবগুলো জিরো হইতে পারবে না, অ্যাটলিস্ট একটা নন জিরো এলিমেন্ট থাকতে হবে, ঠিক আছে? এটা মানে এটা কেন বলতেছি, যদি নন জিরো কলাম ভেক্টর হয় তাহলে এইটা তো বেসিক্যালি নর্ম স্কোয়ার, তো নন জিরো কলাম ভেক্টরের নর্ম সবসময় নন জিরোই হবে, ঠিক আছে? তো মানে এই আর্গুমেন্টটা কেন দিলাম, যাতে দুই সাইডে কাটাকাটি করতে পারি, নাইলে কাটাকাটি করতে পারতাম না, ঠিক আছে? এটাই তো ল্যামডা স্কোয়ার সমান 1, ল্যামডা স্কোয়ার সমান 1 হইলে ইমপ্লাইজ দ্যাট ল্যামডা সমান 1, ল্যামডার মড 1, হুইচ ইমপ্লাইজ দ্যাট ল্যামডা সমান সমান ই টু দি পাওয়ার আই থিটা। বুঝছেন? তো প্রমাণ হয়ে গেল যে আমার একটা ইউনিটারি অপারেটরের যে আইজেন ভ্যালু থাকবে ওই সবগুলো হলো ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটের হবে। আচ্ছা, এখন এটা প্রমাণ করার পর হোয়াট ইজ কোয়ান্টাম ফেজ এস্টিমেশন? আচ্ছা, দ্য প্রবলেম অফ কোয়ান্টাম ফেজ এস্টিমেশন ইজ, আপনার কাছে একটা ইউনিটারি দেওয়া আছে, ব্ল্যাক বক্স হিসাবে দেওয়া আছে, মানে আপনি চিন্তা করতে পারেন একটা চ্যানেল দেওয়া আছে আর কি, বা একটা সার্কিট ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে ইউ এর, যদিও ইমপ্লিমেন্টেশনের ভিতরে দেখতে পারবেন না, জাস্ট এটা ইউজ করতে পারবেন না। অনসম্বল না, মানে ব্ল্যাক বক্স দেওয়া আছে আর কি, যে আপনারা ধরেন ডয়েস ডোজ অ্যালগরিদম হ্যান তেন আগের অ্যালগরিদমে যেগুলো পড়ে আসছেন, যে একটা ওরেকলের মতো আছে যেটাকে কোয়েরি করা যায় কিন্তু ওরেকলের ভিতরে দেখা যায় না, তো এরকম একটা ইউনিটারি এরকম ব্ল্যাক বক্স ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। আর এই ইউনিটারি অপারেটরের একটা আইজেন ভ্যালু দেওয়া আছে, সরি আইজেন ভ্যালু কি বলতেছি, আইজেন ভেক্টর দেওয়া আছে। আইজেন ভেক্টর দেওয়া আছে বলতে একটা আইজেন স্টেট দেওয়া আছে আর কি, ঠিক আছে? আপনি এখন এটাকে রিয়েল লাইফে চিন্তা করেন। রিয়েল লাইফে চিন্তা করার মানে হইল যে আপনার কাছে একটা কোয়ান্টাম সিস্টেম দেওয়া আছে, যে কোয়ান্টাম সিস্টেমের স্টেটটা হইল কোনো একটা ইউনিটারির আইজেন স্টেট। সেটা একটা অ্যাটম হইতে পারে, ধরলাম আমি একটা অ্যাটমকে হইল কোনো একটা স্পেসিফিক ইউনিটারি আইজেন স্টেটে প্রিপেয়ার করছি। কারণ কাজ কি? কাজ হইল ওই আইজেন স্টেটের করেসপন্ডিং যে আইজেন ভ্যালু, সেই আইজেন ভ্যালুটা বাইর করা, মানে বেসিক্যালি থিটা বাইর করা। ওকে, অর্থাৎ ইউই সমান সমান তো ই টু দি পাওয়ার আই থিটা ই হবে, রাইট? তো আমার কাজ হইল থিটাটা বাইর করা। এটাই হলো কোয়ান্টাম ফেজ এস্টিমেশনের প্রবলেম, টাস্ক। এখন জ্ঞানজাম তো বুঝতেই পারতেছেন, সবচেয়ে স্ট্রেইট ফরওয়ার্ড উপায় কী হইতো, আমার যে স্টেটটা প্রিপেয়ার করা আছে
ওটার উপর ইউনিটারিটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে একটা ই টু দি পাওয়ার আই থিটার ফ্যাক্টর বাইরে আসবে, কিন্তু বুঝতে পারতেছেন যে এটা একটা গ্লোবাল ফেজ, তো এটা তো আসলে মেজার করে রেডিয়েট করতে পারবো না। তো তাইলে আমাদের অন্য একটা টেকনিক ডিজাইন করা লাগবে যাতে এই থিটাটা কি সেটা বাইর করা যায়। ওকে, আচ্ছা কি কি মিক্স স্টেট পাঠাবেন? আচ্ছা আচ্ছা ধরলাম আমি একটা ইয়া বানাই যে আপনি এরকম একটা অনসম্বল বানাইছেন, কথার কথা 1/2 0 0, এটার উপরে ইউনিটারিটা অ্যাপ্লাই করছেন। ইউনিটারি অ্যাপ্লাই করলে পাবেন হইল এই দুই সাইডে ইউ ইউ ড্যাগার দিয়ে গুণ দিতে হবে। তো আচ্ছা ইউ ই ই ইউ ড্যাগার এটা কি হবে বলতে পারবেন? মানে রাইট, ফেসটা চলে যাবে, মানে ইনফ্যাক্ট ডেনসিটি ম্যাট্রিক্সের এটা একটা ক্যারেক্টারিস্টিক্স যে ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে গ্লোবাল ফেজ এমনিই নাই হয়ে যায়, ঠিক আছে? তো হবে না আর কি। ইনফ্যাক্ট এটা বলতে পারেন ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজমটা ইন সাম সেন্স মোর ক্লিন, একটু বেশি পরিষ্কার, কারণ যেহেতু গ্লোবাল ফেজ ডিটেক্ট করতে পারি না, ওইটা আমার ম্যাথমেটিক্যাল মেশিনের মধ্যে রাখা লাভ কি, ঠিক আছে? তো ডেনসিটি ম্যাট্রিক্সের ম্যাথমেটিক্যাল যে মেশিনারি, ওই মেশিনারি এমনি গ্লোবাল ফেজ চলে যায়। সো আচ্ছা এখন আচ্ছা আপনাদের একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যে কি করা যাইতে পারে। আমরা কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মে কি শিখছি? ধরেন আমার কাছে যদি এরকম একটা স্টেট থাকে 1/√n e to the power I k omega n x equals to 0 থেকে n minus 1, এটার নাম দিছিলাম কি? এটার নাম দিছিলাম ই কে। ওকে, এইগুলো হইল আমার ফুরিয়ার বেসিস স্টেট, ঠিক আছে? তো আমার আচ্ছা এই ফ্যাক্টরটা দেখতে কীরকম? এই ফ্যাক্টরটা দেখতে এটা একটু ভাঙাই লিখি, 0 n minus 1 e to the power I k 2 pi by n x রাইট। আচ্ছা তো এইটার উপরে যদি কিউএফটি চালাই তাইলে আউটপুট কি আসে? কে আউটপুট আসে? এসব তো আমরা সব কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম করে আসছি, রাইট? তো ইন সাম সেন্স আমরা তাইলে এই যে ফেজ ফ্যাক্টরটা, এই ফেজ ফ্যাক্টরের মাল্টিপলগুলা দিয়ে যদি আমরা একটা সুপারপজিশন বানাইতে পারি, তারপরে যদি একটা কিউএফটি অ্যাপ্লাই করি, তাইলে এই ফেজ ফ্যাক্টরটা বাইর করে ফেলতে পারবো আপ টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আপনি বলতে পারেন যে স্যার এটা খালি কে বাইর হয়েছে, 2π/nটা বাইর হয় নাই। তো 2π/nটা তো আমরা জানি, কেটা হয়তো জানি না, কারণ মানে 2π তো জানি, 2π তো একটা কনস্ট্যান্ট, আর nটা তো আমার যতগুলো বেসিস স্টেট আছে সেই সংখ্যাটা, সেটা জানি, ঠিক আছে? তো হয়তো কেটাই আননোন। তো আমরা যদি এরকম একটা স্টেট বানাইতে পারি, ওই স্টেট থেকে যদি কেটা বাইর করে ফেলতে পারি, তাহলে তো এই ফেজটা বাইর করতে পারবো। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি, ধরেন আমার ইউ এর আইজেন ভ্যালু হইল এইরকম ই টু দি পাওয়ার আই থিটা। যদি আমরা ই টু দি পাওয়ার আই থিটা এক্স এই স্টেটটা বানাইতে পারি, তারপরে এখান থেকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে সেটা বাইর করতে ফেলতে পারবো না। আইডিয়াটা আর কি এটাই, বুঝতে পারতেছেন? আইডিয়াটা বুঝতে পারতেছেন? আমি এখন অ্যালগরিদম ডিসক্রাইব করি নাই, ইনটিউশনটা ডিসক্রাইব করতেছি। বুঝতে পারছি, মানে আমাদের তো অরিজিনালি ইকুয়েশনটা এরকম ছিল ইউ ই সমান সমান ই টু দি পাওয়ার আই থিটা ই। এখন আমরা বেসিক্যালি যেটা বানানোর চেষ্টা করবো সেটা হলো এরকম একটা স্টেট বানানোর চেষ্টা করবো, ই টু দি পাওয়ার আই থিটা 0 0 প্লাস ই টু দি পাওয়ার আই থিটা 1 1 প্লাস ই টু দি পাওয়ার আই থিটা 2
2 প্লাস ডট 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 ই টু দি পাওয়ার আই থিটা n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান, এরকম একটা স্টেট বানানোর চেষ্টা করব। তারপরে এটার উপরে ফুরিয়ার ট্রান্সফর্ম মারবো। ফুরিয়ার ট্রান্সফর্ম মারলে তাইলে থিটাটা বাইর হয়ে আসবে আপ টু এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি এখানে কিছু সূক্ষ্ম ক্যাচাল আছে। আচ্ছা, তো মানে ঠিক আছে, আচ্ছা আসলে অ্যালগরিদম এইটাই, ঠিক আছে, এখানে আর পেঁচানোর মতো আর কিছু নাই। তো আইডিয়াটা কাইন্ড অফ এরকম, ধরেন যে কোনো থিটাকে আমি তো এমনি লিখতে পারি যে 2π/n টাইমস আর, যেখানে আর একটা রিয়েল নাম্বার। এটা কি বিশ্বাস হয়? মানে আমি বেসিক্যালি এটার স্কেলিং করছি এক ধরনের। এটা কি আসলে বিশ্বাস করতে পারতেছেন না পারতেছেন না? মানে আমি কাইন্ড অফ এরকম বলছি যে আমি ধরলাম 5কে তো এমনি লিখতে পারি 2π/2 টাইমস 5 টাইমস 2/2π। তো এইটা হইলো থিটা আর এইটা হইলো আর, মানে যেটাতে গুণ দিছে ওইটাতে তো ভাগ দিতে পারি। মানে আমি এখান থেকে 2π/n এর একটা ফ্যাক্টর বাই করে আনতে পারি, এটাই বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, এখন যদি আর একটা, এখন এটা বুঝতেই পারতেছেন যে এই আরটা ইন জেনারেল একটা রিয়েল নাম্বার হবে, এটা ইন্টেজার হবে না। যদি এইটা ইন্টেজার হয় তাহলে তো আমাদের কাজ শেষ। কাজ শেষ বলতে মানে এখন কিউএফটি অ্যাপ্লাই করে যে কে পাবো, এটা ইফ অ্যান্ড অনলি ইফ যে আমার কেটা যদি একটা ইন্টেজার হয়। ঠিক আছে, তো আরটা যদি একটা ইন্টেজার হয় তাইলে আমি এই স্টেটটা বানাইতে পারলে তাইলে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে আমার আরটা বাইরে হয়ে যাবে। যদি এটি ইন্টেজার না হয়, আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আর এর অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি একটা ইন্টেজার পাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমি অ্যালগরিদম ডিসক্রাইব করি নাই, আমি সব বাংলা কথা বলতেছি যাতে আপনারা বুঝেন যে কোন দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো কোয়ান্টাম ফেজ এস্টিমেশনের মেইন কাজটা হলো বেসিক্যালি এই সেটটা প্রিপেয়ার করাই। ওকে, you have access to you, আসলে you don't have access to you, you have access to a very complex version of you, very complex versions of you, তারপরে এই সেটটা বানাবো। ওকে, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আচ্ছা এখন তাইলে অ্যালগরিদমে ঢুকি। তো আমাদের এরকম একটা ইউ আছে, অ্যালগরিদমের ডেসক্রিপশন হলো এটা, একটা ইউ আছে এবং একটা ই আছে। ওকে, given u comma e such that u e equals to e to the power I theta e. Okay, find theta. আচ্ছা, অ্যালগরিদমের স্টেপ কি? আমাদের ফার্স্ট এম হইল এই স্টেটটা বানানো, 1/√n e to the power I theta x equals to 0 to n minus 1. ওকে, এই স্টেটটা বানাবো। কোয়ান্টাম ফেজ এস্টিমেশনের মেইন কাজটা আসলে এই স্টেটটা বানানো, এবং এই স্টেটটা বানানো আসলে খুব সহজ। দেখেন এই ফেজ ফ্যাক্টরটার দিকে তাকান, e to the power I theta x. This is a product function of x. এটা কি মনে আছে? e to the power I theta x মানে কি? ধরেন x এর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি এটা হয়, x এর বাইনারি রিপ্রেজেন্টেশন ধরলাম এটা xn-1 xn-2 ... x2 x1 x0। ঠিক আছে, এটা হইল x এর বাইনারি রিপ্রেজেন্টেশন।
তাহলে ই টু দি পাওয়ার আই থিটা এক্সকে কী লেখা যাবে? ই টু দি পাওয়ার আই থিটা এক্সকে লেখা যাবে ই টু দি পাওয়ার আই থিটা টাইমস টু টু দি পাওয়ার n minus 1 x n minus 1 plus 2 to the power n minus 2 x n minus 2 plus dot 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 2 to the power 1 x1 plus x0. ঠিক আছে? আচ্ছা, তো এবার তারপরে ভাঙানো যাবে, তো ভাঙালে বুঝতে পারতেছেন যে প্রোডাক্ট স্টেটেই আসবে, প্রোডাক্ট ফাংশনই হবে ই টু দি পাওয়ার আই থিটা টাইমস minus 1 I theta to the power n minus 2 x n minus 2 e to the power I theta 2 to the power 1 x1 e to the power I theta x0. ঠিক আছে? আচ্ছা, তাইলে এই ফাংশনের প্রোডাক্ট ফর্মটা লিখি। এই ফাংশনের অর্থাৎ এই স্টেটের যে এইটা যেহেতু একটা প্রোডাক্ট ফাংশন, দেয়ারফর এই স্টেটটা একটা প্রোডাক্ট স্টেট হবে। তো প্রোডাক্ট স্টেট যদি হয় তাহলে প্রোডাক্টটা কি সেটা লিখি। n কিউবিট প্রোডাক্ট স্টেট হবে একটা। আচ্ছা, প্রোডাক্টটা লেখার জন্য যেটা করা লাগবে, আমরা তো রুলটা জানি যে কিউবিট বাই কিউবিট যাব এবং এখানে একবার 0 বসাবো, একবার 1 বসাবো, বসায় তারপর যে এক্সপ্রেশনগুলো আসে সেটা লিখবো। আচ্ছা, এখানে x n minus 1 0 বসালে কী পাবো? ই টু দি পাওয়ার 0 কত? ই টু দি পাওয়ার 0 পাবো, রাইট? 1। তার মানে আমার 1 টাইমস 0 এইটা আসবে। আর এখানে 1 বসালে কী পাবো? ই টু দি পাওয়ার আই থিটা টাইমস টু টু দি পাওয়ার n minus 1। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা টাইমস টু টু দি পাওয়ার n minus 1 1। এটা হইল ফার্স্ট ফ্যাক্টরটা। ওকে, আচ্ছা, তারপরে আমি বাকিগুলা লিখি। বাকিগুলা তাহলে বুঝতেই পারতেছেন কি আসবে। ই টু দি পাওয়ার আই থিটা টু দি পাওয়ার n minus 2 1 0 plus e to the power I theta 2 1 times 0 plus এখানে 1 বসালে আসবে e to the power I theta 1। ঠিক আছে? আচ্ছা, নরমালাইজ করার জন্য যেটা করব, প্রত্যেকটা নিচে রুট দিয়ে ভাগ দিয়ে দেব। ওকে, এটা ভ্যালিড। কেন ভ্যালিড? যদি n কিউবিট স্টেট হয় তাহলে এই ক্যাপিটাল n সমান সমান কি? 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? তার মানে এখানে 2 আছে কয়টা? nটা 2 এর গুণফল, এবং এখানে প্রোডাক্টও আছে nটা, মানে প্রোডাক্টের মধ্যে টার্ম আছে nটা। তাইলে মানে n সংখ্যক কি √2 আছে। এভরিথিং ম্যাচেস আপ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন তাইলে আমাদের এই স্টেটটা বানাইতে হবে। আচ্ছা, বলেন, কোনো আইডিয়া আছে কেমনে বানানো যায় এই স্টেটটা? বলে একটা জিনিস মনে হতে পারে যে স্যার বেশ সহজ, যেমন এইটা বানানো চিন্তা করি। আচ্ছা, আমি আরেকটা রিডাকশন করি। রিডাকশনটা হইল এইটা। দেখেন, এই টার্মটার দিকে তাকান। এই টার্মটাকে কি এটা লেখা যায়? দেখেন, আপনারা বিশ্বাস করতে পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো লেখা যায়, রাইট? আচ্ছা, ফার্স্ট টার্মকে লেখা যায় এইটা। ওকে, এইটাকে লেখা যাবে এইটা 0 প্লাস e to the power I theta times 2 to the power n minus 1 1 divided by √2 আর 0 plus e to the power I theta 2 to the power n minus 2 1 divided by √2। ওকে,
আচ্ছা, এই ফরম্যাটে কেন লিখলাম বলতেছি। ওকে, আচ্ছা এখন বলেন এই সেটটা বানাবো কেমনে? এই আপনার বোনাস দেবে একটা। আচ্ছা, আমরা মনে করে দিন। ইয়েস, ইউ আর এক্স্যাক্টলি রাইট। মানে আপনি ভেরি 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 নাইস। আচ্ছা, আপনি হয়তো এরকম কিছু বলতেছেন যে স্যার আগে এই স্টেটটা বানাবো নাকি, মানে ওয়ানের সাথেই কে জোড়া লাগাইতে হবে কোনো একভাবে, তারপর এর উপর যদি এই ইউনিটটা অ্যাপ্লাই করি তাহলে এই ফেসটা বের হয়ে যাবে, তারপর ই কে আবার বাদ দিয়ে আবার যদি ডিসকার্ড করে ফেলি তাহলে ওই ফেসটা থেকে যাবে। হ্যাঁ, রাইট রাইট রাইট, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, এইটার জন্য কি করবেন? এখানে তো একটা না, এখানে দুইটা, রাইট। আচ্ছা, আর এটার জন্য 2 to the power n minus 1 টাইমস অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এইটাই। আচ্ছা, আইডিয়াটা আসলে এইটাই। এখন আচ্ছা, জোড়া লাগাবেন কেমনে বলতে পারবেন? আপনার থেকেই বাইর করি, আমি অ্যালগরিদম না পড়াই, আপনার থেকেই বাইর করি। কেমনে জোড়া লাগাবেন? একটা কাজ করা যায়, সেইটা হইল ধরেন আমি যদি এইটা করতাম, যদি এই স্টেটটা বানাইতে পারতাম, তাইলে এখানেও জোড়া লাগছে এবং এই সেটটা বানানো বেশ সহজ। এই সেটটা বেসিক্যালি প্লাস টাইমস ই, রাইট? আচ্ছা, এখন এখানে যদি ইউ অ্যাপ্লাই করি সেকেন্ড কিউবিটে, তাইলে ফেজ বাইর হবে। এখন ফার্স্টার থেকেও তো ফেজ বাইর হবে। আমি কি বলতেছি বুঝতে পারতেছেন? ঠিক আছে, তো আলটিমেটলি ওই ফেজটা, মানে আমার ফেজটা এমনভাবে বাইর করতে হবে যাতে সেকেন্ড টার্মের থেকে ফেজ বাইর হয়, ফার্স্ট টার্মের থেকে ফেজ না বাইর হয়, রাইট? ইয়েস, ও ড্যাম, ইয়েস ইয়েস ইয়েস, রাইট। তো আমাদের সার্কিট যেটা করতে হবে সেটা হইল প্লাস ই, এইখান থেকে একটা ইউ বাইর, কন্ট্রোল ইউ অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাইলে এই জায়গায় আপনার ওই যে 0 প্লাস ই টু দি পাওয়ার আই থিটা 1 এটা বেড়ে যাবে। এটা কি বিশ্বাস হয় যে এই সার্কিট এই কাজটা করতে পারবে? আচ্ছা, বিশ্বাস করাই দিই, না হইলেও বিশ্বাস করাই দিই, অসুবিধা নাই। আচ্ছা, তো আমার প্লাস প্লাস ই, এইটা মানে হইল প্লাস টেন্সর প্রোডাক্ট ই, দিস ইজ 1/√2 0e প্লাস 1e। এটা তো বিশ্বাস হয়, রাইট? এখন আপনি কন্ট্রোল ইউ যদি অ্যাপ্লাই করেন, অর্থাৎ ফার্স্ট কিউবিটে কন্ট্রোল আর সেকেন্ড কিউবিটে টার্গেট, তাইলে এখান থেকে কোনো ফেজ বাইর হবে না, কারণ ফার্স্ট কিউবিটে তো 0। আর এখান থেকে যেহেতু কন্ট্রোল ডিউ, এখানে যেহেতু 1, তাহলে কন্ট্রোল ডিউ অ্যাপ্লাই করলে এখান থেকে একটা ফেজ বের হয়ে আসবে। মানে কারণ কি, ইউ ই সমান ই টু দি পাওয়ার আই থিটা ই। ওকে, তো এখানে যদি আমি কন্ট্রোল ইউ অ্যাপ্লাই করি তাহলে রেজাল্টটা পাবো 1/√2 0e প্লাস ই টু দি পাওয়ার আই থিটা 1e। ঠিক আছে, এখন দেখেন ই আগে প্রোডাক্ট হিসাবে ছিল, এখনও কিন্তু প্রোডাক্ট হিসাবেই আছে। মানে আমি এটাকে চাইলে এমনি লিখতে পারি 1/√2 0 প্লাস ই টু দি পাওয়ার আই থিটা 1 টেন্সর প্রোডাক্ট ই, তারপর এটাকে ফালাই দিলাম। বুঝতে পারছেন কি হইতেছে? বুঝতে পারতেছেন তো? এইটাই কোয়ান্টাম ফেজ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমি সার্কিটটা আঁকি। এখন এইটা তো ধরেন এইটা প্রিপেয়ার করলাম, এইটা প্রিপেয়ার করার জন্য কি করা লাগবে? কন্ট্রোল ডিউ 2 বার অ্যাপ্লাই করা লাগবে। এটার জন্য কন্ট্রোল ডিউ টু দি পাওয়ার n-2 বার অ্যাপ্লাই করা লাগবে। এটার জন্য কন্ট্রোল ডিউ টু দি পাওয়ার n-1 বার অ্যাপ্লাই করা লাগবে। অর্থাৎ ধরেন সেকেন্ডের জন্য যেটা লাগবে সেটা হলো আমাদের এরকম একটা ব্যবস্থা লাগবে।
কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, রাইট। দুইবার অ্যাপ্লাই করা লাগবে, তাহলে এখানে দুইবার ফেজ বাইর হবে। তো এটাকে আমরা একটু সহজভাবে এমনও লিখতে পারি, মেক সেন্স? ঠিক আছে, তাহলে এইটা বানানোর জন্য কি লাগবে? u to the power 2 to the power n minus 1। ওকে, আচ্ছা আমাদের হ্যাঁ শেষ। আচ্ছা তাইলে সার্কিটটা আঁকি, কোন জায়গায় যে আঁকবো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনসর প্রোডাক্ট, এগুলো সব টেনসর প্রোডাক্ট। ওকে, তো আমাদের তাহলে এই প্রোডাক্টের যতগুলো টার্ম আছে ততগুলো প্লাস স্টেট বানাইতে হবে আগে, রাইট? তো আমাদের প্রথমে প্লাস স্টেট বানানো লাগবে n সংখ্যক, n সংখ্যক প্লাস স্টেট বানানো লাগবে। আচ্ছা, প্লাস স্টেট বানানোর সার্কিটটাও তাইলে ধরেন আইটা দেই 0 0 0 অ্যাডামার্ড অ্যাডামার্ড অ্যাডামার্ড, রাইট? আচ্ছা, তারপরে ধরেন ই স্টেট। এখন আপনি বলতে পারেন যে স্যার ই স্টেটও লাগবে এনটা। আসলে ই স্টেট এনটা লাগবে না। কেন লাগবে না বলেন? কারণ একবার ইউজ করার পরে কিন্তু আমার ইটা ফ্রি হয়ে যাবে, ওই ইটাই আমরা আবার রিইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের ই এনটা লাগবে না। ওকে, আচ্ছা, তো আমি লাস্টের থেকে শুরু করি। তো লাস্টের থেকে শুরু করার জন্য যেটা করব, এইখান থেকে একটা কন্ট্রোল ইউ অ্যাপ্লাই করব। এখন এটা ঠিক যে আমি যদি ই জাস্ট একটাই থাকে তাহলে প্যারালেলি করতে পারবো না, আমাকে একটার পর একটা করতে হবে, কারণ একটা অ্যাপ্লাই করব ফ্রি হবে, তারপর একটা অ্যাপ্লাই করব। যদি এনটাই থাকতো তাহলে আপনি প্যারালেলে করে একবারে করে ফেলতে পারতেন আর কি। তো ওইখানে একটা ট্রেড অফ আছে ইন সাম সেন্স। আচ্ছা, এটা করলে তাহলে এই জায়গায় হইল এই স্টেটটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে স্টেপটা কি হবে? তারপরে স্টেপ হবে এইটা। ঠিক আছে, তাহলে এই জায়গায় এখন এই স্টেপটা তৈরি হয়ে যাবে। এভাবে ডট 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 যদি চলতে থাকে, আমার এইখানে লাগবে হইল u to the power 2 to the power n minus 2, which is এইটার উপর একটা কন্ট্রোল দিতে হবে। আর ফাইনালি এইখানে u to the power 2 to the power n minus 1, এখানে একটা কন্ট্রোল দেওয়া লাগবে। ওকে, শেষ। এটার পরে ইটা ফ্রি হয়ে যাবে। ওকে, এইটা হইল এই স্টেটটা বানানো সার্কিট। বুঝছেন? ছিল। হ্যাঁ বলো। স্যার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা
মানে লাইক জিরো স্টেটের সাথে হচ্ছে মানে যদি হচ্ছে দিতাম লাইক মানে এইভাবে না করে তাহলে স্যার আমাদের অবভিয়াসলি হচ্ছে এটা হচ্ছে এন টাইমস লাগবে আর কি থ্রি স্টেটটা ইউ যদি জিরোর সাথে দিতাম লাইক তারা স্যার হচ্ছে এটা বলতেছেন? না না স্যার ইটা হচ্ছে ই হ্যাঁ, লাইক এইভাবে না দিয়ে দিই মানে আচ্ছা যদি ধরেন আমার একাধিক ই থাকতো, তাহলে ধরেন এই কন্ট্রোল ইউটা এটার সাথে অ্যাপ্লাই না করে আমি হয়তো সেকেন্ড লাইনে অ্যাপ্লাই করতে পারতাম, এটা থার্ড লাইনে অ্যাপ্লাই করতে পারতাম। তো তাইলে আমার সিকোয়েন্সিয়ালি একটার পর একটা গেট অ্যাপ্লাই করা লাগতো না, আমি একবারে আর কি এইটার সাথে এইটা কাপড় সরি এটার সাথে এইটা কাপড় করতাম, এটার সাথে এইটা কাপড় করতাম, এটার সাথে এইটা কাপড় করতাম করে একবারে গেট অ্যাপ্লাই করে তারপরে হয়তো বানাইতাম। মানে স্যার তাহলে স্যার হচ্ছে সেকেন্ড যেটা মানে বলছেন স্যার মানে সেটা তো স্যার আমার ইরোর হওয়ার পুরোটা হচ্ছে কম না লাইক মানে কম্পেয়ার টু দিস স্যার এইটা ঠিক, হ্যাঁ এরর হওয়ার। আচ্ছা আপনি হয়তো ওই যে ফল্ট টলারেন্ট কনস্ট্রাকশনের দিকে যাইতেছেন, যে এই একটা স্টেটই বারবার ইউজ করতেছি, ধরলাম এই জায়গায় একটা এরর হয়ে গেল, তাহলে তো বাকি পরে সব ধ্বংস হয়ে যাবে। এটা ঠিক, হ্যাঁ এটা মানে দিস ইজ প্রবাবলি নট এ ফল্ট টলারেন্ট ইমপ্লিমেন্টেশন। মানে যদি আমরা ফল্ট টলারেন্স নিয়ে আপাতত চিন্তা করতেছি না, আমরা খালি বানানোর চিন্তা করতেছি। ওকে, হ্যাঁ ইউ আর রাইট, যে একই জিনিস বারবার ইউজ করলে ডেফিনেটলি যদি মাঝখানে এক জায়গায় এরর হয়ে যায় তাহলে পরে সবগুলোই ধ্বংস হয়ে যাবে। গেট কাউন্ট বাড়তো না, কারণ গেট তো যেটা বললাম জাস্ট প্যারালেলি করতাম, কিন্তু গেট কাউন্ট যে আছে তাই থাকতো। এটা ঠিক কিউবিট কাউন্ট বাড়তো, আপনার কিউবিট আরও বেশি লাগতো, আপনার স্টেট আরও বেশি লাগতো। তো আপনার স্পেস ওভারহেড বাড়তো, টাইম ওভারহেড বাড়তো না, ইনফ্যাক্ট টাইম ওভারহেড কমতো। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এইটা করলাম। তো কোয়ান্টাম ফেজ এস্টিমেশনে তারপরে যেটা করে সেটা হইল এই জায়গায় এখন এই যে এনটা কিউবিট আছে, এখানে যে এনটা কিউবিট আছে, এই এনটা কিউবিটের উপরে আপনি হইল কিউএফটি চালাবেন। ওকে, I guess I should write it like this. আচ্ছা এখানে আবার একটা নোটেশনাল ব্যাপার স্যাপার আছে, যে আমি যেটাকে কিউএফটি বলতেছি নিয়েলসন এন্ড চুয়াংয়ে সেটাকে ইনভার্স কিউএফটি বলতেছে। তো নিয়েলসন এন্ড চুয়াংয়ে পড়লে দেখবেন এখানে লেখা যে আই কিউএফটি চালাতে হবে, ঠিক আছে? তো আমি বলছি কিউএফটি চালাতে হবে, আমার কাছে এটা বেশি ন্যাচারাল লাগে। আচ্ছা তাইলে এখান থেকে চালানোর পরে তারপরে হইলো আপনি এসবগুলো কিউবিট মেজার করে ফেলবেন, কম্পিউটেশনাল বেসিসে মেজার করবেন। কম্পিউটেশনাল বেসিসে মেজার করার পরে তো বিট পাবেন আর কি, এনটা বিট পাবেন। ওই এনটা বিট হইলো তারপরে আপনার থিটাটা বাইর করার জন্য যেটা করা লাগবে, ওই এনটা বিটকে একটা বাইনারি নাম্বারে কনভার্ট করা লাগবে। বাইনারি নাম্বারে কনভার্ট করে আচ্ছা এই এনটা বিটের নাম দেয়, ধরলাম দিস ইজ Rn-1, Rn-2, এখানে R1, এখানে R0। তো আর এর বাইনারি রিপ্রেজেন্টেশন, রাইট। এটার বাইনারি রিপ্রেজেন্টেশন টাইমস n/2π, সরি 2π/n, আমি উল্টা লিখছি। হ্যাঁ, দিস উইল বি থিটা। শেষ, এটাই কোয়ান্টাম ফেজ এস্টিমেশন অ্যালগরিদম। এখন এখানে কিছু কারচুপি আছে। আচ্ছা এবার সূক্ষ্ম কারচুপিগুলো বলি। আচ্ছা সবচেয়ে বড় কারচুপি সেইটা হইল দিস অ্যালগরিদম অ্যাজিউমস দ্যাট আপনার যে ইউ এর খালি ব্ল্যাক বক্স অ্যাক্সেস আছে সেটাই অ্যাজিউম করে না, কন্ট্রোলড ব্ল্যাক বক্স অ্যাক্সেস আছে সেটা অ্যাজিউম করে। মানে আপনার যে একটা বক্স আছে ইউ, যেইটা দিয়ে আপনি মানে আপনার ইউ ডোন্ট অনলি হ্যাভ অ্যাক্সেস টু ইউ হ্যাভ কন্ট্রোলড অ্যাক্সেস টু ইউ, ঠিক আছে? তো কন্ট্রোলড ইউ লাগবে, আপনার জাস্ট ইউ হইলেও হবে না। যদিও এরকম সার্কিট কনস্ট্রাকশন আসলে খুব সিম্পল, যে আপনার যদি একটা ইফ ইউ হ্যাভ সাম
ইউনিটারি ইউ, তাহলে আপনি এটা থেকে কন্ট্রোল ইউটা বানায় ফেলতে পারবেন। এটা কিছু সিম্পল কনস্ট্রাকশন আছে। প্রবাবলি ইউ ভাঙা লাগে না, ইউ না ভাঙেই প্রবাবলি এটা বানানো যায়। তবে ওই যে কন্ট্রোল এক্স এরকম, হ্যাঁ অনেকগুলো কন্ট্রোল এক্স লাগে, কিন্তু প্রবাবলি ইউ না ভাঙে কন্ট্রোল ইউটা বানানো যায়। তো সেইটা একটা। আচ্ছা, এইটাও ম্যানেজেবল, কিন্তু আরও গ্লিয়ারিং যে ইস্যুটা সেটা হলো আপনার ইউ অ্যাপ্লাই করা লাগবে কয়বার বলেন তো? এক্সপোনেনশিয়াল টাইমস অ্যাপ্লাই করা লাগবে, অর্থাৎ এখানে ইউ অ্যাপ্লাই করা লাগতেছে একবার, এখানে দুইবার, এখানে এতবার, অর্থাৎ আপনাকে ইউ অ্যাপ্লাই করা লাগবে এতবার। 1 + 2 + 2 স্কোয়ার প্লাস টু টু দি পাওয়ার n - 1 হুইচ ইজ টু টু দি পাওয়ার n - 1, এতবার টোটাল ইউ অ্যাপ্লাই করা লাগবে, হুইচ ইজ এক্সপোনেনশিয়াল ইন n, এক্সপোনেনশিয়াল ইন n। ঠিক আছে? তো ভেজাল, এটা একটা আসলে বড় একটা ইস্যু মানে, এবং টু বি অনেস্ট এটা ফিজিবল না, ইন দ্য মোস্ট জেনারেল কেস এটা ফিজিবল না। ঠিক আছে? ফিজিবল হয়ে যাইতে পারে ফর সাম স্পেসিফিক কেসেস। ঠিক আছে? যেমন একটা খুবই স্পেসিফিক কেস হইতে পারে, ধরলাম আপনার ইউ এর কোনো স্ট্রাকচার আছে যে ইউ টু দি পাওয়ার কে সমান সমান আইডেন্টিটি ফর সাম কে, যে একটা নির্দিষ্ট লেভেল পরে এইটা ধরেন পাওয়ার করলে আইডেন্টিটি হয়ে যায়, তাইলে আপনি বেসিক্যালি তখন এক্সপোনেনশিয়াল টাইমস করতে হবে। আপনি ইউ টু দি পাওয়ার 8 অ্যাপ্লাই করতে চাইলে বেসিক্যালি আপনাকে 8 mod k বার অ্যাপ্লাই করতে হবে। কি বলতেছি বুঝতে পারতেছেন? ও ছোট এক্সাম্পল, ওকে, ধরলাম ইউ ইকুয়ালস টু এক্স, তাইলে ইউ টু দি পাওয়ার 1 কি এক্স, ইউ স্কোয়ার কি এক্স স্কোয়ার কি আইডেন্টিটি, ইউ টু দি পাওয়ার 4 কী হবে? আচ্ছা বাকি সবগুলো আইডেন্টিটি হয়ে যাবে এটা একটা উইয়ার্ড এক্সাম্পল হয়ে গেছে, বাট এনিওয়ে ইউ কিউব কী হবে বলুন তো? এক্স, ইউ টু দি পাওয়ার 4 আবার আইডেন্টিটি। তো আপনার ইন্ডিভিজুয়াল, যদিও এখানে পাওয়ার আছে, বড় বড় পাওয়ার আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল গেটগুলো তো সিম্পলই রয়ে গেছে। ঠিক আছে? তো এইটা একটা স্পেসিফিক এক্সাম্পল দিলাম যে ইউ টু দি পাওয়ার কে ইকুয়ালস টু আইডেন্টিটি। অন্যান্য স্ট্রাকচারও থাকতে পারে, যে স্ট্রাকচারটা আপনি ম্যানিপুলেট করে হয়তো, যদিও এখানে পাওয়ারগুলো অনেক বড় বড়, তবুও এই গেটের স্ট্রাকচারটা হয়তো সিম্পলি রয়ে যাবে। ঠিক আছে? আপনাকে এক্সপোনেনশিয়াল নাম্বার অফ টাইমস হয়তো ইউ অ্যাপ্লাই করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এখন ওকে, এইটা একটা গ্লেয়ারিং ইস্যু যেটা বলে দিলাম, ক্যাভিয়াট। আরেকটা ইস্যু আছে, এখানে অ্যাজাম্পশন করছি যে থিটাকে r টাইমস 2π/n তো লেখাই যায় ফর এ রিয়েল নাম্বার r, এবং যদি rটা ইন্টিজার হয় তাহলে আমি এক্স্যাক্টলি r পায়ে যাব, অ্যাজিউমিং যে আমার এখানে কোনো এরর কারেক্টেড ইমপ্লিমেন্টেশন আছে, এখানে কোনো এররও হয় নাই, কোনো কিছু না হইলে এক্স্যাক্ট r যদি ইন্টিজার হয় তাইলে এক্স্যাক্টলি আর পায়ে যাব। এখন ইনফ্যাক্ট এটা আমি যেই ফরম্যাটে লিখছি, উই ক্যান অ্যাজিউম দ্যাট আর হ্যাজ n বিটস, স্মল n নাম্বার অফ বিটস। এটা কেন অ্যাজিউম করতে পারবো? মানে ধরলাম n এর ভ্যালু 16, তাইলে r এর ভ্যালু, মানে r এর মধ্যে বিট থাকবে 4টা, 2 to the power 4 equals to 16। r এর বিট নাম্বার 4 এর বেশি হবে না। কেন? যদি 4 এর বেশি হইতো, ধরলাম, অর্থাৎ আমি দাবি করতেছি যে r এর ভ্যালু n যদি 16 হয়, r এর ভ্যালু 16 এর বেশি হবে না, ইনফ্যাক্ট 15 এর বেশিও হবে না। কেন? ধরলাম r যদি 17 হইতো, তাহলে এই সংখ্যাটা কি হইতো? 17 টাইমস 2π/16, রাইট, হুইচ ইজ 1 + 16 টাইমস 2π/16, হুইচ ইজ 1 × 2π/16 প্লাস 2π। এটা হইতো না? তো এই থিটাটা কিসে আছে, কোথায় আছে? ই টু দি পাওয়ার i থিটা ফর্মেটে আছে না? তাহলে এখানে ই টু দি পাওয়ার i 2π এর একটা ফ্যাক্টর পাই যেতাম না?
e⁻i2 পাই কত 1, মানে এই ফ্যাক্টরটা বেসিক্যালি কোনো এফেক্টই ফেলতো না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইল যে আর এর যে ইন্টেজার অংশটা কখনোই n এর চেয়ে বড় হবে না, অথবা n-1 এর চেয়ে বড় হবে না। 0 to n-1 যেহেতু কাউন্ট করতেছি, কখনো n-1 এর চেয়ে বড় হবে না। ওকে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, ইয়েস ইউ আর রাইট। আচ্ছা, অথবা এমনিও বলতে পারি, আচ্ছা আমি হয়তো একটু ঘুরায় আসছি, আমাকে হয়তো অন্যভাবে বললে ভালো হতো। আচ্ছা, থিটাকে আমরা ধরেন এমনি লিখতে পারি 2π টাইমস সাম অ্যানাদার নাম্বার 5। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সেটা বললে হয়তো বেটার হতো, আমি বেশি কনভলিউটেড ওয়েতে বলতেছিলাম। তো হ্যাঁ, e⁻i থিটা, তো থিটার রেঞ্জ কত হবে? 0 থেকে 2π এর মধ্যে হবে, কারণ 2π এর বেশি গেলেই তো আমরা 2π দিয়ে মড করে আবার 2π এর মধ্যে নিয়ে আসতে পারবো। অর্থাৎ 2π এর বেশি যে অংশটা আছে ওইটি e⁻i2π 1 হয়ে যাবে। তো থিটার রেঞ্জ হইল 0 to 2π, রাইট? তো আমরা যদি থিটা থেকে 2π এর একটা ফ্যাক্টর বাইর করে আনি, অর্থাৎ এটাকে যদি আমরা লিখি e⁻i2π টাইমস 5, তাহলে 5 রেঞ্জ কত হবে? আচ্ছা, বুঝতে পারছি। θ/2π তো 5, তাহলে 5 রেঞ্জ কত? 0 থেকে 1, রাইট? ওকে, আচ্ছা, তো এখন 5 মানে 5 বেসিক্যালি একটা ফ্র্যাকশনাল নাম্বার, এটা কোনো ইন্টিজার পার্ট নাই। ওকে, তো ইন্টিজার পার্ট যদি না থাকে তাহলে 5কে আমরা 5 এখন আপনার কি বাইনারি ফ্র্যাকশনাল বাইনারি রিপ্রেজেন্টেশন জানেন? ওকে, তো আপনারা কি এটা জানেন যে ফ্র্যাকশনাল নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশন আছে? 0.5 কে বাইনারিতে কি লেখা যায় বলতে পারবেন? আচ্ছা, 0.5 হলো বাইনারিতে ডেসিমাল, এটা কি জানেন? আচ্ছা, কারণ হইল আপনার বাইনারিতে মানে ডেসিমালের পরে যেগুলো আছে ওইগুলো বেসিক্যালি 2 এর ইনভার্স পাওয়ার, রাইট? তো 0.1 ইন বাইনারি, এটার মানে হইল 1 টাইমস 2 টু দি পাওয়ার -1। ওকে, ধরেন আমি যদি 0.11 লিখতাম ইন বাইনারি, দ্যাট মেন্ট 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। মানে ডেসিমালে আর কি 10 এর ইনভার্স পাওয়ার হিসাবে পারে মানে ডিজিটগুলো আসে, আর বাইনারিতে 2 এর ইনভার্স পাওয়ার হিসাবে ডিজিটগুলো আসে। ওকে, তো বুঝছেন, এটা আসলে বেশ সিম্পল জিনিসই। আচ্ছা, তো ফাইও যেহেতু একটা ফ্র্যাকশনাল নাম্বার, ফাইয়েরও একটা বাইনারি এক্সপেনশন আছে, ফ্র্যাকশনাল বাইনারি এক্সপেনশন আছে। ধরেন আমি লিখতে পারি 0.φ1 φ2 φ3 ডট ডট ডট, এবং সেই এক্সপেনশনটি ইনফাইনাইটও হতে পারে। ওকে, মানে রিয়েল নাম্বারে যেহেতু ডেসিমালের পর ইনফাইনাইট সংখ্যক ডিজিট থাকতে পারে, বাইনারিতেও ডেসিমালের পর ইনফাইনাইট সংখ্যক ডিজিট থাকতে পারে। ওকে, তো আমি যখন আচ্ছা এই সংখ্যাটাকে তাইলে এমনি লিখতে পারবো না, দেখেন উপরে নিচে 2 টু দি পাওয়ার n দিয়ে গুণ দেই, আচ্ছা আপনারা বলেন তো 0.512 এইটাকে 10 স্কোয়ার দিয়ে গুণ দিলে কি পাবো? 51.2।
ঠিক আছে? আচ্ছা, তাইলে এই সংখ্যাটাকে টু টু দি পাওয়ার n দিয়ে গুণ দিলে কী পাবো? ডেসিমালের পরের nটা ডিজিট বেসিক্যালি ডেসিমালের বাইরে চলে আসবে না, অর্থাৎ দিস উইল বিকাম phi 1 phi 2 ডট 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 phi n ডট phi n প্লাস 1 phi n প্লাস 2, এটা চলতে থাকবে ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n। বুঝছেন কী করতেছি? আমি জানি না, আমি সিম্পলভাবে এক্সপ্লেন করতে পারতেছি না হয়তো, কিন্তু আই হোপ ইউ আর উইথ মি। আচ্ছা, এটা গুণ না, আপনারা একটু বুঝে নিয়েন, ঠিক আছে? এটা হইল হ্যাঁ ডেসিমাল পার্টটা, আর এটা হইল ইন্টেজার পার্টটা, ইন বাইনারি। তো আপনার এই টু টু দি পাওয়ার n তো বেসিক্যালি ক্যাপিটাল N, তো এই জিনিসটাই হইল আর। ওকে, এই জিনিসটাই আর, মানে এটা বানানোর জন্য কি করছি, 2π বাইর করছি, 2π বাইর করে তারপরে আবার টু টু দি পাওয়ার n দিয়ে গুণ দিছি, ঠিক আছে? তাইলে যে জিনিসটা বের হবে এইটাকেই আমি এতক্ষণ আর বলতেছিলাম, ঠিক আছে? সাম রিয়েল নাম্বার। তো তাইলে আপনি যদি nটা কিউবিট নিয়ে এই যে এই প্রসিজিওরটা রান করেন, এই যে nটা কিউবিট নিলেন, এই ফেজ এস্টিমেশনের সার্কিটটা রান করলেন, সার্কিটটা রান করে স্টেটটা বানাইলেন, তারপরে কিউএফটি অ্যাপ্লাই করলেন, তারপরে এই জিনিসগুলো করলেন। এই জিনিসগুলো করলে বেসিক্যালি যেটা হয়, আপনার ফাই এর একটা n বিট অ্যাপ্রক্সিমেশন আপনি পান। যদি ফাইটা এক্স্যাক্টলি মানে nটা বিট না থাকে, nটা বিটের বেশি থাকে, তাহলে প্রথম nটা বিট পাবেন। ওকে, তো আপনি বলতে পারেন যে স্যার তাহলে পরেরগুলোর কি হবে, পরেরগুলোর জন্য কোনো এরর ইন্ট্রোডিউস হবে নাকি? হ্যাঁ, এরর হবে। মানে যদি ফাইয়ের যেই বাইনারি এক্সপেনশন, ফাইয়ের বাইনারি এক্সপেনশনে যদি nটা বিটের বেশি থাকে, তাইলে আপনার উইথ সাম এরর কিউএফটি করার পরে আপনি এই জিনিসটা নাও পাইতে পারেন, অন্য কিছু পাইতে পারেন। তবে উইথ ভেরি হাই প্রবাবিলিটি, মানে এখানে কিছু আসলে বাংলা কথা বলতেছি, এগুলোর কিছু ডিটেইল ক্যালকুলেশন আছে যে আপনি এই যে ইন্টেজার পার্টের কাছাকাছি একটা সংখ্যা পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারতেছি? মানে ধরেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি সংখ্যা পাওয়ার প্রবাবিলিটি বেশি। ধরলাম এই সংখ্যাটা হইল, কথার কথা এই সংখ্যাটা হইল 5.21, তাহলে আপনি অ্যারাউন্ড 81% প্রবাবিলিটি, এখন 81 সংখ্যাটা কই থেকে আসলাম, আকাশ থেকে নামাইছি, এটা কিছু ক্যালকুলেশন করে বাইর করা লাগে প্রবাবিলিটিটা। উইথ অ্যারাউন্ড 81% প্রবাবিলিটি আপনি আইদার 5 পাবেন নাহলে 6 পাবেন। ওকে, তো এখানে একটু স্লাইড, এই যে ইন্টেজার না হইলে, মানে ফাইয়ের যদি একটা ফাইনাইট বাইনারি এক্সপেনশন না থাকে, যদি ইনফাইনাইট এক্সপেনশন থাকে, অথবা আপনার এক্সপেনশন যতটুকু এমনও হইতে পারতো যে ধরেন ফাইয়ের এক্সপেনশনে 21টা টার্ম আছে, আমি 10টা কিউবিট নিয়ে ফেজ এস্টিমেশন চালাইতেছি, তাহলে তো প্রথম 10টা বিট পাবো, পরেরগুলো পাবো না, ঠিক আছে? তো ওই প্রথম 10টা বিট যে অ্যাকুরেটলি পাবো, এটার গ্যারান্টি কী বা এটার প্রবাবিলিটি কত, সেটা একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন করলে এই সংখ্যাটা বাইর হয়। এক্স্যাক্ট ইফ আই রিমেম্বার কারেক্টলি, এক্স্যাক্ট প্রবাবিলিটিটা হলো 8/π²। ঠিক আছে, খুবই উইয়ার্ড একটা নাম্বার, এটা হয়তো ক্যালকুলেশন করে বাইর করা লাগবে, কিন্তু অ্যাপারেন্টলি দিস ইজ অ্যারাউন্ড 81%। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলোর ডিটেলস, মাইনর ডিটেলস, কিন্তু হয়তো আমরা অ্যালগরিদম ডিজাইনের সময় এত মাইনর ডিটেলস মাথায় রাখবো না। আমরা যেটা মাথায় রাখবো সেটা হইলো যে আমি যদি nটা কিউবিট নিয়ে ফেজ এস্টিমেশন চালাই, তাহলে আমি ফেজের প্রথম nটা বিট পাবো উইথ ভেরি হাই প্রবাবিলিটি। ওকে, এখন আপনার এমন হইতে পারে যদি আপনি প্রবাবিলিটি অফ এরর কমাইতে চান, তাহলে 2বার রিপিট করবেন প্রসিজারটা, 2বার রিপিট করলে তারপরে হয়তো অ্যাভারেজ নেবেন, অ্যাভারেজ নিলে আর একটু বেশি অ্যাকুরেট পাবেন। ওই যেটা বললাম যে আমাদের যদি একটা প্রবাবিলিস্টিক অ্যালগরিদম থাকে, তাহলে আমরা বারবার রিপিট করলে প্রবাবিলিটি অফ ফেলিওর এক্সপেরিয়েন্সিয়াল কমতে থাকে। তো আপনি 2-3বার রিপিট করলে হয়তো মোটামুটি একটা অ্যাকুরেট এস্টিমেট পেয়ে যাবেন। ঠিক আছে, এটাই কোয়ান্টাম ফেজ এস্টিমেশন।
শেষ, কোয়ান্টাম ফেজ এস্টিমেশন শেষ। কোয়ান্টাম ফেজ এস্টিমেশন খুবই ভেরি ওয়াইডলি ইউজড, না সরি নট ভেরি ওয়াইডলি ইউজড, মাফ করবেন। কোয়ান্টাম ফেজ এস্টিমেশন একটা ফল্ট টলারেন্ট অ্যালগরিদম, মানে এটা রান করার জন্য আপনার এরর কারেকশন থাকা লাগবে, কারণ বুঝতে পারতেছেন যে সার্কিটটা বেশ কমপ্লেক্স, ঠিক আছে, এবং এরর কারেকশন প্রসিজার না থাকলে প্রবলি ফেজ এস্টিমেশন ভালো মতো চালানো যাবে না, বাট এটা বেশ ফেমাস একটা অ্যালগরিদম। আচ্ছা, এটা ইউজ করে কিসে? এটা ধরেন এনার্জি এস্টিমেশন ইউজ হয়, ঠিক আছে। ধরলাম আপনার একটা হ্যামিল্টনিয়ান আছে, যে হ্যামিল্টনিয়ানের করেসপন্ডিং ইউনিট এটা ইমপ্লিমেন্ট করা আছে, ঠিক আছে। এই ইউনিট এটা আপনাকে দেওয়া আছে এবং কোনো একটা এনার্জি আইজেন স্টেট দেওয়া আছে, মানে ধরেন আপনার কোনো একটা অ্যাটম বা মলিকিউল কোনো একটা এনার্জি আইজেন স্টেটে বানাইছেন, ঠিক আছে। তাইলে এই প্রসিজার অ্যাপ্লাই করে ওই এনার্জির ভ্যালুটা বাইর করতে পারবেন। ওকে, এনার্জি ভ্যালুটা কী হবে? ধরেন আমার এখন, তাইলে আমি কোয়ান্টাম ফেজ এস্টিমেশন চালাই বেসিক্যালি থিটাটা বাইর করতে পারবো। এখন থিটাটা কি? ধরেন যদি এনার্জি আইজেন স্টেট হয় তাইলে হ্যামিল্টনিয়ানের আইজেন ভ্যালুগুলোই তো বেসিক্যালি এনার্জি আইজেন ভ্যালু, রাইট? তো ইউই সমান সমান e⁻i et/h কাট e, যেখানে আমি h কে e দিয়ে রিপ্লেস করছি, where I have assumed that he সমান সমান e times e। মানে আপনি কি এটা বলতেছেন যে ই এর ভ্যালুটা বাইর করা সহজ? না, সহজ না। ইনফ্যাক্ট ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন কোয়ান্টাম মেকানিক্স। আপনার ইন জেনারেল একটা কমপ্লিকেটেড কোয়ান্টাম সিস্টেম যদি আপনাকে দেওয়া থাকে, তাইলে এটার কোয়ান্টাইজ কইরা এনার্জি আইজেন ভ্যালুগুলা বাইর করা অনেক টাফ হয়ে যেতে পারে। মানে ইনফ্যাক্ট খুবই সিম্পল কিছু কোয়ান্টাম সিস্টেমের জন্যই এই এনার্জির ভ্যালুগুলা এক্স্যাক্টলি বাইর করা যায়, ঠিক আছে। নাইলে তো হয়েই যেত, তাইলে তো আমরা তাইলে তো এত যুদ্ধ করতাম না, ঠিক আছে। মানে হ্যাঁ, আনলেস ইট ইজ ভেরি সিম্পল, আনলেস ইউর কোয়ান্টাম সিস্টেম ইজ ভেরি সিম্পল, এই এক্স্যাক্ট কোয়ান্টাইজড আইজেন ভ্যালুগুলো কী এটা বাইর করা খুবই ডিফিকাল্ট। ওকে, তো আমরা কোয়ান্টাম কম্পিউটার ইন সাম সেন্স এটার একটা মেকানিজম দেয় যে আপনি এই কাজ করবেন, এই কাজ করার পরে তারপর ফেজ এস্টিমেশন করার পরে বেসিক্যালি আপনার থিটা বাইর হবে, থিটার ভ্যালুটা হবে et/h কাটের কাছাকাছি। তারপর আপনি যদি এর স্কেলিং করেন, অর্থাৎ h কাট বা et দিয়ে গুণ দেন, তাহলে ই এর ভ্যালুটা বের হয়ে যাবে, ঠিক আছে। রাইট, হ্যাঁ এরর আছে। তো হ্যাঁ, এইটাই কিউপি ইজ এ ফল্ট টলারেন্ট অ্যালগরিদম, মানে কিউপির অ্যাপ্লাই করে ইউজ পাইতে আপনার একটা এরর কারেক্টেড মেশিন লাগবে, নাইলে অ্যাটলিস্ট নিয়ার টার্ম কম্পিউটারে কিউপি অ্যাপ্লাই করা। এখন আমি আসলে অনেক বেশি বড় ক্লেম করে ফেলতেছি হয়তো, কারণ আমি কিউপির ইমপ্লিমেন্টেশনের লিটারেচার তো পড়ি নাই। কিছু হ্যাক ট্যাকও থাকতে পারে যেটা দিয়ে হয়তো নিয়ার টার্ম কম্পিউটারে ইমপ্লিমেন্ট করা যাইতে পারে। তবে অ্যাটলিস্ট এই আপনাকে যে ফর্মেটে দেখাচ্ছি, এই ফর্মেটে এটা এরর কারেক্টেড কম্পিউটার লাগবে, এরর কারেক্টেড কোয়ান্টাম কম্পিউটার লাগবে, নাইলে এটা অ্যাপ্লাই করলে গ্যাঞ্জাম হয়ে যেতে পারে। স্পেশালি উনি যেটা পয়েন্ট আউট করলো যে এখানে একটা বড় বটলনেক আছে এই জায়গায়, এখানে n বার কন্ট্রোল ডিউ অ্যাপ্লাই করা, সরি n বার না, 2n বার কন্ট্রোল ডিউ অ্যাপ্লাই করা লাগবে, এবং একবার এরর হইলে এই পুরাটা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিছু ইস্যুজ আছে, এরর কারেকশন রিলেটেড কিছু ইস্যুজ আছে। এই তো আজকে ক্লাস এইটুকুই। আপনাদের ভাবছিলাম মিডের কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করবো হয়তো। হ্যাঁ, কিউপির আরও অ্যাপ্লিকেশন আছে। ইনফ্যাক্ট কিউপিইও অনেক অ্যালগরিদমের সাবরুটিন হিসাবে ইউজ করা যায়। আচ্ছা, বুঝতে পারছি। আর ইনফ্যাক্ট আমার মনে হয় এইচই চাইলেও মনে হয় এটা সাবরুটিন হিসাবে ইউজ করে।
ওই তো তাইলে HHL, হ্যাঁ ওইটা তো HHL-ই, হ্যাঁ হ্যাঁ HHL-ও এটা একটা সাবরুটিন। মানে ধরেন QFT হইল QP-র সাবরুটিন, QP আবার অন্যান্য অ্যালগরিদমের সাবরুটিন। তো মানুষজন আর কি একটার পর একটা জোড়া লাগায় জিনিসপত্র বানাইছে। অনেক কিছু অ্যালগরিদমের মধ্যেও আসলে অনেক কিছু আছে। আসলে আমার তো মনে হয় QFT সার্কিটের চেয়ে ভয়ানক ছিল। হ্যাঁ সেইটা ঠিক। মানে মডুলারাইজেশন আছে, মানে ধরেন যেমন ইট ইজ ধরেন এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের একটা ফিলোসফি মডুলারাইজেশন। যেমন আমরা যখন এই অ্যালগরিদম নিয়ে চিন্তা করতেছি তখন কিন্তু ইউ এর ভিতরে চিন্তা করতেছি না, মানে আমরা অ্যাজিউম করে নিছি যে ইউ কেউ বানায় ফেলছে, তারপরে ইউ এর উপরে চিন্তা করতেছি। এখন ধরেন QP বানায় ফেলছি, নেক্সট অ্যালগরিদমে যখন QP সাবরুটিন হিসেবে ইউজ করবো তখন এই সার্কিটটা নিয়ে আর চিন্তা করবো না। তখন আমরা এরকম চিন্তা করবো যে দেয়ার ইজ সাম সার্কিট যেটা আমাকে এই ফেজের প্রথমে এটা বিট বানিয়ে দিতে পারে, শেষ। তখন আর ভিতরে চিন্তা করবো না। তো এই যে আপনার অ্যাবস্ট্রাকশন এবং মডুলারাইজেশন এটার উপরে আর কি ধরেন ইঞ্জিনিয়ারিং ডিজাইন দাঁড়ায় আছে, নাইলে তো এত বড় বড় জিনিসপত্র আমরা তো ডিজাইন করতে পারতাম না। যেমন আমাদের এখন কম্পিউটার চিপ যেগুলো ডিজাইন করা হয়, ওখানে ট্রানজিস্টর কি জিনিস জানেন? ওইখানে ট্রানজিস্টর আছে কয়টা? কয়েকশো কোটি ট্রানজিস্টর আছে, ঠিক আছে? কয়েকশো কোটি না, কয়েক হাজার কোটি ট্রানজিস্টর আছে, ঠিক আছে? যেমন প্রবাবলি এখন 150-200 বিলিয়ন ট্রানজিস্টর থাকে প্রবাবলি, রাইট? তো এই যে এত হাজার কোটি ট্রানজিস্টর, এইগুলো তো আমি যদি ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টর ধরে ডিজাইন করতে চাইতাম তাহলে তো জীবনে কুলাইতে পারতাম না। তো তখন মানুষজন কী করে? তখন মানুষজন এরকম মডিউল বানায় যে ঠিক আছে আচ্ছা আমার ধরলাম একটা অ্যান্ড গেট বানানো লাগবে, অ্যান্ড গেটের জন্য ট্রানজিস্টরের অপটিমাইজ ডিজাইন কি কেউ একজন বানাইছে, বানানোর পরে ওইটার ভিতরে আপনার তাকাই না, ঠিক আছে ওইটা বানায় রাখছে, এখন আমি অ্যান্ড গেট হিসেবে ইউজ করবো। তারপর অনেকে হয়তো অ্যান্ড গেট অর গেট জোড়া দিয়ে একটা ধরলাম ALU বানাইছে। ALU মানে অ্যাডিশনের একটা সার্কিট বানাইছে। তো যে অ্যাডিশনের সার্কিট বানাইতেছে সে অ্যান্ড গেটের ভিতরে তাকাইতেছে না, সে খালি অ্যান্ড গেট অর গেটগুলো ইউজ করে অ্যাডিশন বানাইছে। তারপরে যে অ্যাডিশনের সার্কিটটা ইউজ করবে সে আর অ্যাডিশনের সার্কিটের ভিতরে তাকাবে না, ঠিক আছে? সে ধরে নেবে যে অ্যাডিশন সার্কিট যে বানাইছে সে অপটিমাইজ ভিতরে বানাইছে, আমি এবার অ্যাডিশন সার্কিট ইউজ করে হয়তো একটা মাল্টিপ্লিকেশন সার্কিট ডিজাইন করবো। হ্যাঁ সেইটা থাকে, হ্যাঁ ডেফিনেটলি। এখানে আপনার অ্যাবস্ট্রাকশন একটা কস্ট আছে, একটা ট্রেড অফ আছে। আপনি যত অ্যাবস্ট্রাকশন করতে থাকবেন তখন আপনার ওই যে ফাইন গ্রেইনড অপটিমাইজেশনগুলো তত হারাতে থাকবেন। এটা ঠিক যে ধরেন স্যার আমি তো এই যে আপনি বললেন 4টা অ্যাডিশন মডিউল ইউজ করে আমি একটা মাল্টিপ্লিকেশন মডিউল বানাবো, তো 4টা অ্যাডিশন মডিউল না ইউজ করে আমি যদি একেবারে সব ট্রানজিস্টর নিয়ে বসতাম তাহলে হয়তো আরও অপটিমাইজেশন করতে পারতাম। এইটা ঠিক, অ্যাবস্ট্রাকশন করলেও অপটিমাইজেশনগুলো করতে পারবেন না, কিন্তু ওই অপটিমাইজেশন করার ধান্দা করলে আপনি ওই 100 কোটি ট্রানজিস্টরের সার্কিট ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে? তো আপনাকে কিছু ট্রেড অফ করাই লাগবে যখন আপনি অ্যাবস্ট্রাকশনের উপরে লেভেলগুলোতে যেতে থাকবেন। কম্পিউটার দিয়েই ডিজাইন করে এগুলা, কিন্তু ওইখানেও মানে কম্পিউটারে তো ধরেন লিমিটেশন আছে। যেমন আপনার যে 100 কোটি ট্রানজিস্টর, কথার কথা 100 কোটি ট্রানজিস্টরের পসিবল কম্বিনেশন কত? 100C2 ধরলাম, আপনি যদি দুইটা করে কম্বিনেশন নেন বা এটা কম্বিনেশন নিলে 100 কোটি CN। 100 কোটি CN কত বড় সংখ্যা, বিশাল সংখ্যা। তো কম্পিউটারও তো ম্যানেজ করতে হবে, ঠিক আছে? মানে আপনি মানে সব একসাথে দিয়ে কম্পিউটারে ঢুকাই দিলে, মানে কম্পিউটার ইজ নট ম্যাজিক, রাইট? ধরেন ওই কম্পিউটারে যে অ্যালগরিদমগুলো রান করবে ওইগুলোরও তো মানুষকে লিখতে হবে, রাইট? তো ওইখানেও আপনি মানে সব কিছু মানে ইউ ক্যান নট জাস্ট থ্রো এ কম্পিউটার এট এ প্রবলেম অ্যান্ড থিঙ্ক দ্যাট এটা করে ফেলতে পারবে, আসলে তা না, কম্পিউটারের লিমিটেশন আছে। ওকে, তো এইটাই মানে আমাদের অ্যাবস্ট্রাকশন করা লাগে। এটা ঠিকই বলছেন। ধরেন আমি যে বললাম যে QP অন্য একটা কোয়ান্টাম অ্যালগরিদমের মডিউল হিসাবে ব্যবহার করব, তো মডিউল হিসাবে যদি ব্যবহার না করতাম, আমি যদি ওই কোয়ান্টাম অ্যালগরিদমটা একেবারে কিউবিট গেট ধরে ফ্রম বটম আপ ডিজাইন করতাম, তাহলে হয়তো আমার অপটিমাইজেশন করা যেত, ডেফিনেটলি হয়তো করা যেত, কিন্তু সেটার কস্ট হইলো আমি এত কিছু নিয়ে চিন্তা করবো কেমনে? যেমন 100টা কিউবিট নিয়ে সাইমালটেনিয়াসলি চিন্তা করা লাগবে যে ওকে আচ্ছা এই কিউবিট থেকে এখানে এই কন্ট্রোল বসাবো, এখান থেকে এই কন্ট্রোল বসাবো, এটা এমনি সোয়াপ করবো, আমনে সোয়াপ করবো। এখনও মানুষজন এই কাজগুলো করতেছে, কারণ এখনও আসলে ওই কোয়ান্টাম কম্পিউটিং এই সার্কিটগুলা বলতে পারেন স্লাইটলি ম্যানেজেবল পর্যায়ে আছে, যে মানুষজন এখন ওই ফাইন গ্রেইনড অপটিমাইজেশনগুলো করতেছে। কিন্তু আমরা যখন ধরেন 1000, 10,000, 1 লাখ কিউবিটের সিস্টেম নিয়ে কাজ করব, তখন তো
এগুলো নিয়ে বসলে আমাদের অ্যালগরিদম ডিজাইন করে কুলাইতে পারবো না, এই অ্যাবস্ট্রাকশনগুলো করাই লাগবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেটাই। যেমন টু বি অনেস্ট, এই যে আমরা বলি যে এই যে একটা কিউবিট আছে 0 স্টেটে, এই কিউবিট বানাইলাম কেমনে, এটা নিয়ে তো চিন্তা করি না। এখানে একটা অ্যাবস্ট্রাকশন লেভেল আছে। ঠিক আছে, আমাদের স্টার্টিং পয়েন্টই হয়েছে ওই জায়গা থেকে যে আচ্ছা কেউ একজন কিউবিট বানাই দিছে, যে কিউবিটের 2টা বেসিস স্টেট আছে 0 আর 1। কেমনে বানাইছে জানা দরকার নেই, এটা অ্যাটম দিয়ে বানাইছে না ফোটন দিয়ে বানাইছে না আয়ন দিয়ে বানাইছে না কি দিয়ে বানাইছে আমার জানা দরকার নেই। এখান থেকে আমরা এখন আমাদের কাজ শুরু করব। না, এই আমাদের এই জানার মধ্যে ভুল নাই, মানে গিভেন দিজ অ্যাজাম্পশনস আমরা এই পর্যন্ত যা যা করছি সব সলিড। মানে কী কী অ্যাজাম্পশন করতে পারবো ডেফিনেটলি। আপনি যখন একটা অ্যাবস্ট্রাকশন লেভেল তৈরি করবেন, ধরলাম যে অ্যাডিশনের সার্কিট বানিয়েছে, ধরলাম আপনি মাল্টিপ্লিকেশন সার্কিট বানাতে চান, কেউ একজন অ্যাডিশনের সার্কিট বানিয়ে রাখছে, এই অ্যাডিশনের সার্কিটটা সে যখন আপনাকে দিবে তখন আপনাকে এ সেট অফ রুলস দিয়ে দিতে হবে যে অ্যাডিশন সার্কিটটা কেমনে কেমনে ইউজ করতে পারবা, যে র্যান্ডমলি ইউজ করতে পারবা না। ধরলাম এই অ্যাডিশন সার্কিটে 4টা ওয়্যার আছে, সে হয়তো আপনাকে বলে দিবে যে এই ওয়্যারের সাথে এই ওয়্যার কানেক্ট করা যাবে না, এই ওয়্যারের সাথে এই ওয়্যার কানেক্ট করতে পারবেন না, বাকি সব করতে পারবেন। এই রুলগুলো আপনাকে বলে দিতে হবে। সিমিলারলি এই অ্যাবস্ট্রাকশন লেভেলটা আপনাকে এই রুলগুলো দিয়ে দিচ্ছে, ওই যে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের 4টা পস্টুলেট, যে কী কী অ্যাজিউম করতে পারবো। তো যারা হার্ডওয়্যার ডিজাইন করবে তারা সবসময় মাথায় রাখবে যে অ্যাট দ্য এন্ড অফ মাই হার্ডওয়্যার ডিজাইন যাতে ওই রুলগুলো থাকে, যাতে যে অ্যালগরিদম ডিজাইন করবে তাকে যাতে মানে যে অ্যালগরিদম ডিজাইন করতে পারছে সেটা যাতে আমার হার্ডওয়্যারে মেনটেন হয়। আবার যে অ্যালগরিদম ডিজাইন করবে সে ওইটা মাথায় রাখবে, আচ্ছা যে হার্ডওয়্যার ডিজাইন করতেছে সে ওই রুলগুলো মাথায় রেখে হার্ডওয়্যার ডিজাইন করতেছে। ঠিক আছে, তো আমি ওই রুলগুলো ভায়োলেট করে এরকম কোনো অ্যালগরিদম যাতে ডিজাইন না করি। ঠিক আছে, তো আমাদের যখনই একটা অ্যাবস্ট্রাকশন লেভেল থেকে একটা অ্যাবস্ট্রাকশন লেভেলে আমরা যাব, তখন এই ইন্টারফেসিং রুলগুলো কি সেই রুলগুলা বলে দিতে হবে। ঠিক আছে, তো রুলগুলো যখন ডিফাইন থাকবে তখন দুই পার্টি জানবে যে, এই পার্টি জানবে যে আমি এমনভাবে ডিজাইন করব যাতে এই রুলগুলো মেনটেন হয়, আর এই পার্টি জানবে যে আমি এমনভাবে ডিজাইন করব যাতে এই রুলগুলো ভায়োলেট না হয়। ঠিক আছে, এই জিনিসগুলো ধরেন সফটওয়্যার ডিজাইন যারা করে, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার আর্কিটেকচার ডিজাইন, এরা এই আইডিয়াগুলো নিয়ে খুব মানে ডিজাইন প্রিন্সিপালস, ঠিক আছে, ডিজাইন প্রিন্সিপালস নিয়ে ওরা খুব চিন্তা ভাবনা করে যে অ্যাবস্ট্রাকশন লেভেল কী হওয়া উচিত, কেমনে কেমনে রুল ডিজাইন করা উচিত, এটসেট্রা। ইন্টারেস্টিং। না ফিজিক্যাল রিয়েলাইজেশন তো আমি নিজেই ভালো মতো পাই না। ফিজিক্যাল রিয়েলাইজেশনে আসলে ভেজাল আছে বলতে অনেক একটু সফিস্টিকেটেড ম্যাথমেটিক্যাল মেশিনারি নিয়ে বসা লাগবে। যেমন আমরা তো কোয়ান্টাম কম্পিউটিংয়ে ধরে নিয়ে আপনার ফাইনাইট ডাইমেনশনাল কোয়ান্টাম সিস্টেম নিয়ে কাজ করতেছি। টু বি অনেস্ট, নো রিয়েল লাইফ কোয়ান্টাম সিস্টেম ইজ ফাইনাইট ডাইমেনশনাল এক্সেপ্ট পারহ্যাপস স্পিন সিস্টেমস। স্পিন হয়তো ফাইনাইট ডাইমেনশনাল সিস্টেম, কিন্তু অন্য সব কিছুই ইনফাইনাইট ডাইমেনশনাল। আচ্ছা, সেটাও হইতে পারে। তো আপনি যদি তখন ইনফাইনাইট ডাইমেনশনাল সিস্টেম নিয়ে কাজ করতে বসেন, তখন আপনাকে আরও কিছু সফিস্টিকেটেড ম্যাথমেটিক্স ইনভোক করা লাগবে এবং অনেক কিছু চিন্তা করা লাগবে। ওইগুলো আমার অত ইন্টারেস্টিংও লাগে না কেন জানি এখন। ঠিক আছে, আই এম মোর ইন্টারেস্টেড ইন দিস অ্যাসপেক্টস। ঠিক আছে, এই ম্যানিপুলেশনগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড। বাট আপনি ইন্টারেস্টেড হইলে ঘাটাইতে পারেন। হ্যাঁ রাইট, আমাদের ব্র্যাকের একজন কোয়ান্টাম কম্পিউটিং ফ্যাকাল্টি ছিল, সে এখন হার্ডওয়্যার নিয়ে কাজ করতেছে, পিএইচডি করতেছে, সুপার কন্ডাক্টিং সার্কিট নিয়ে কাজ করতেছে আর কি। আপনার হার্ডওয়্যার নিয়ে ইন্টারেস্টেড থাকলে এই যে হ্যাঁ রাফখাতা চ্যানেলে একটা আছে, তানভীর আহমেদ মাসুম। আপনি কি ওই লেকচারটি ছিলেন? আয় হায়, হ্যাঁ আমাদের ব্র্যাকেট দিছিল লেকচারটা। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ ওয়ান, মানে ও সুপার কন্ডাক্টিং সার্কিট নিয়ে লেকচার দিছিল, অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। তা আপনার রাফখাতা চ্যানেল খুঁজলে ওই লেকচারটা দেখতে পারবেন। আমার মনে হয়েছে লেকচারটা খুবই নাইস ছিল, একদম বেসিক থেকেই ও বলছে সব কিছু এবং মেইন আইডিয়াগুলো বুঝতে পারছিলাম। তো এটা দেখতে পারেন যে সুপার কন্ডাক্টিং সার্কিট কেমনে কাজ করে, এটা একটা ভালো আইডিয়া পাওয়া যাবে।
স্যার আমাদের ম্যাথমেটিক্স মেশিনারিজের মানে লাইক অ্যাডিশন হচ্ছে কি কি লাগবে? অ্যাডিশন কী কী লাগবে? এখন তো আপনি ধরেন কলাম ভেক্টর নিয়ে কাজ করতেছেন, কলাম ভেক্টর একটা ফাইনাইট নাম্বার অফ এন্ট্রিজ থাকে, তখন ফাংশন নিয়ে কাজ করতে হবে, ওয়েভ ফাংশন। আমরা এখন ওয়েভ ভেক্টর নিয়ে কাজ করি। ওয়েল বেসিক্যালি ফাংশনস আর অলসো ভেক্টরস, মানে আমাদের মানে ফাইনাইট ডাইমেনশনাল লিনিয়ার অ্যালজেব্রা করলে আমাদের মাথায় হয়তো সেট হয়ে যায় যে আচ্ছা একটা ভেক্টরের এই ফাইনাইট নাম্বার অফ কম্পোনেন্টস থাকবে, কিন্তু একটা ভেক্টরের কম্পোনেন্ট নাম্বার ফাইনাইট হওয়াটা নেসেসারি না। অ্যাজ লং অ্যাজ আপনার ওই যে লিনিয়ার অ্যালজেব্রার যে পস্টুলেটগুলো যতক্ষণ ফলো করবে, যে কোনো অবজেক্টিভ ভেক্টর হতে পারে, একটা ফাংশন একটা ভেক্টর হতে পারে। যে ফাংশন, এখন ফাংশনে তো একটা পয়েন্ট নাই, মানে ফাইনাইট সংখ্যক পয়েন্টও নাই, ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, তখন আমাকে একটা ফাংশন নিয়ে কাজ করা লাগবে। তারপর এই ফাংশনের উপর হয়তো আমার ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটির অ্যাজাম্পশন বসায় তারপর কোয়ান্টাইজ করা লাগবে, এরকম ব্যাপার স্যাপার আছে আর কি। তো এখন আমরা যে কাজগুলো যোগ আর গুণ দিয়ে করি, তখন হয়তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে করা লাগবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে ক্লাস একটু থ্যাংক ইউ।